টাইম বাংলা টাইমস শুরুতেই নজর রাখবো হেডলাইন্সে। ইন্ডিয়া জোটে হোঁচট বাংলায়, কংগ্রেসকে নিয়ে বিস্ফোরক মমতা। বাংলায় একা লড়াইয়ের ঘোষণা তৃণমূল নেত্রীর। বাংলায় কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই হুঙ্কার তৃণমূল সুপ্রিমো। অসমে রাহুলের ন্যায় যাত্রায় সামিল তৃণমূল, মিছিলে ঘাসফুলের পাশাপাশি বামেদের পতাকাও। বঙ্গে ইন্ডিয়া জোটে ডামাডোল, অসমে অন্য সমীকরণ। মেডিকেল দুর্নীতিতে সিবিআই তদন্তে স্থগিতাদেশ জট, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নির্দেশে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের। মৌখিক স্থগিতাদেশের প্রমাণ না পেয়ে ফের সিবিআইকে এফআইআর দায়েরের নির্দেশ। বাংলার পর পাঞ্জাবেও চওড়া হলো ইন্ডিয়া জোটের ফাটল। মমতার পর কংগ্রেসকে ধাক্কা দিল আপ। লোকসভা ভোটে পাঞ্জাবের সব আসনে এক শক্তিতে লড়াইয়ের ইঙ্গিত ভগবন্ত মানে। বর্ধমান থেকে ফেরার পথে মাথায় আঘাত মুখ্যমন্ত্রীর, 200 কিলোমিটার বেগে গাড়ি এসে ধাক্কা মারে, মরেই যেতাম। দুর্ঘটনার পর মন্তব্য মমতা, ষড়যন্ত্র কিনা তদন্ত করে দেখবে পুলিশ, বললেন মুখ্যমন্ত্রী। এখনো অধরা শাহজাহান, রাজ্য পুলিশের ওপর অনাস্থা প্রকাশ বিচারপতি গাঙ্গুলির। পুলিশ কি শাহজাহানকে গ্রেফতার করতে পেরেছে? রাজ্য পুলিশের ওপর আদালতের আস্থা নেই, মন্তব্য বিচারপতি। শাহজাহানের বাড়িতে ঢোকার রাস্তা বন্ধ করলো ইডি, 7 ঘন্টা তল্লাশি শেষে বাড়ির দরজা সিল। বাড়ির বাইরে ঝোলানো হলো নোটিশ। 29শে জানুয়ারি তৃণমূল নেতাকে ইডি দপ্তরে সশরীরে হাজিরার নির্দেশ। ফের রাজ্যে অমিত শাহ, 28শে জানুয়ারি রাতেই কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 29শে জানুয়ারি মেচেদায় ও কলকাতায় কর্মী সভা। বৈঠকের পর রাতেই কলকাতা ছাড়বেন শাহ। শিক্ষক পদের চাকরিতে বাধা দিচ্ছে বাম রাম। পূর্ব বর্ধমানে জেলা সফরে গিয়ে হুঙ্কার মমতার। কোর্টের কাছে শূন্য পদ পূরণের অবিলম্বে ব্যবস্থার আর্জি মুখ্যমন্ত্রী। ডিজিটাল কাগজের পাতায় সকালের আমেজ। আর এবার দেখে নেব এ রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ খবর। লোকসভা ভোটের আগে জেলা সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক সভা থেকে ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। 100 দিনের কাজে এখনো 7,000 কোটি টাকা দেয়নি কেন্দ্র, খতিয়ান তুলে কেন্দ্রকে নিশানা। আইসিডিএস সুপারভাইজার পদে চাকরি প্রার্থীদের বিক্ষোভ, নিয়োগের দাবিতে বিক্ষোভে উত্তেজনা। সল্টলেকে জোর করে অবস্থান তুলে দেয় পুলিশ। মাধ্যমিক পরীক্ষার সময় বদলের বিরোধিতা, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের। সময় বদলের জন্য সমস্যায় পড়বে পড়ুয়ারা, আগের সময় পরীক্ষার নির্দেশ দিক আদালত, আবেদন মামলাকারীর আইনজীবী। রাজ্যের পর এবার দেশের কোথায় কি হচ্ছে আসুন নজর রাখা যাক। 65 জন ইউক্রেনীয় যুদ্ধবন্দীকে নিয়ে ভেঙে পড়ল রুশ বিমান। ইউক্রেনের সঙ্গে বন্দী বিনিময়ের জন্য তাদের নিয়ে যাওয়া হচ্ছিল। দুর্ঘটনার কারণ নিয়ে রহস্য, তদন্তে ক্রেমলিন। রাম মন্দির নিয়ে উন্মাদনার মাঝে এবার পুনের এফটিআইআই-এ গেরুয়া বাহিনীর তাণ্ডবের অভিযোগ। পুলিশ এলেও তারা পুরোপুরি নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ ক্যাম্পাসের ছাত্র সংগঠনের। ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রাহুল সহ কংগ্রেসের নেতা নেত্রীদের সুরক্ষা নিশ্চিত করার দাবি চিঠিতে। আর এবার বিস্তারিত খবরের দিকে নজর রাখা যাক। জোটে ডামাডোল, ফের কংগ্রেসকে নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে কোনো কথা হয়নি, এমনটাই বলছেন মমতা। বাংলায় রাহুলের পদযাত্রা নিয়ে জানায়নি কংগ্রেস, কারো সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। জোট কারো একার নয়। রাহুলের সুসম্পর্ক বার্তার পরদিনই এই হুঙ্কার দেন মমতা। 300 আসনে কংগ্রেস একা লড়ুক, আঞ্চলিক দলগুলি বাকি আসনে লড়বে। আমার প্রস্তাব প্রথম দিনই প্রত্যাখ্যান করে, বাকি আসনে হস্তক্ষেপ করলে বুঝে নেব, কংগ্রেসকে কড়া বার্তা তৃণমূল সুপ্রিমো। আমার কোনো কথা হয়নি এবং আমি প্রস্তাব দিয়েছিলাম, ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে। তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলবো। ইভেন ওরা যে আজ থেকে র্যালি করেছে, আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কান্ট্রি, আমি ইন্ডিয়ার অ্যালায়েন্স, আমাকে একবার জানিয়েছে দিদি আপনার রাজ্যে যাচ্ছি, না জানায়নি। সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। অল ইন্ডিয়ায় কী করবো না করবো আপনার ইলেকশন ভাববো। আমরা সেকুলার পার্টি, আমরা বিজেপিকে হারানোর জন্য যা করা হবে। কিন্তু এখন কোনো চর্চা নেই, মিথ্যে কথা, অ্যাবসলিউটলি রং। মমতা বন্দ্যোপাধ্যায়ের একলা চলার সিদ্ধান্ত, তাতে তিনি অনড়। কিন্তু এই নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। কি বলছেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, কি বলছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সুজন চক্রবর্তীর বক্তব্য শোনাবো আপনাদের। বিরোধী দলনেতা তিনিও এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। নওশাদ সিদ্দিকী, শুনুন তারও বক্তব্য। সবাইকে সঙ্গে নিয়ে লড়তে চাই বলার পরেও, মিটিংয়ে অ্যাটেন্ড করার পরেও কেউ যদি মনে করেন যে আমরা আমাদের চিন্তাধারা থেকে পিছিয়ে যাব, সেটা সম্পূর্ণ তাদের উপর নির্ভর করে। কিন্তু আমি মনে করি যে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড থট দেওয়া উচিত।
কারণ আমাদের কাছে স্ট্রংগেস্ট পলিটিক্যাল অপোনেন্ট হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তার বিরুদ্ধে যদি লড়তে হয় তাহলে সবাইকে একসঙ্গে লড়ার প্রয়োজন। সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসা করছেন, ডাকছেন, ইন্ডিয়া জোটে গুরুত্বপূর্ণ শরিক বলছেন। আবার সেই শরিকের রাজ্য পশ্চিমবঙ্গ, সেই শরিক যেখানে তৃণমূল কংগ্রেস বিজেপিকে হারিয়ে জিতেছে আর কংগ্রেস শূন্য পেয়েছে, সেই রাজ্যে কর্মসূচি করতে আসছেন সৌজন্যের খাতিরেও সেই দলকে আগে জানানো হচ্ছে না। উল্টে তাদের রাজ্য শাখা সমানে তৃণমূলের পিঠে ছুরি মারার চেষ্টা করে যাচ্ছে, সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে কুৎসা করে যাচ্ছে। আর তারা দিল্লির নেতারা এক কথা বলবেন, আমরা এটাকেই তো দুমুখ নীতি বলছি। আইএনডিআইএ বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট করার, গোটা দেশে পশ্চিমবাংলায় বিজেপি আর তৃণমূল দুইয়ের বিরুদ্ধে সবাইকে একজোট করতে হবে। ফলে তৃণমূলকে সঙ্গে নিয়ে পশ্চিমবাংলায় আইএনডিআইএ এটা তৃণমূল প্রচার করেছিল, কিন্তু এটা কোনো বাস্তব সুযোগ নেই। আমরা প্রথম দিন থেকেই বলে যাচ্ছি, অনেক আগে ভোগে চলে গেছে। ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশে নির্বাচনের সময় ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে। এইরকম নীতিহীন, আদর্শহীন, কর্মসূচিবিহীন 27 জনের প্রধানমন্ত্রীর পার্টি কখনো জোট টিকতে পারে না, সেটা প্রমাণ হয়ে গেল। আইএনডিআই যে জোট তৈরি হয়েছে মমতা ব্যানার্জিকে নিয়ে, তো মমতা ব্যানার্জি তখন নাম বলেনি বা তৃণমূল কংগ্রেসের নাম বলেনি। এটা বলেছিলাম কতজন শেষ পর্যন্ত এই জোটে থাকছে আর কতজন বেরিয়ে যাচ্ছে দেখবেন। সাথে আর একটা কথা যুক্ত করেছিলাম, মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস কখনোই চায় না কেন্দ্রে বিজেপি দুর্বল হোক। সবসময় এরা চায় কেন্দ্রে বিজেপি শক্তিশালী থাকুক, কারণ বিজেপি শক্তিশালী কেন্দ্রে থাকলেই বিজেপির ভয় দেখিয়ে মমতা ব্যানার্জি যেটা ভোট ব্যাঙ্ক, তথাকথিত যেটা ভোট ব্যাঙ্ক করে রেখেছে, তাদেরকে ভয় পাইয়ে ভোটটাকে পকেটে রাখার চেষ্টা করবে। শুধু কি বাংলা? শুধু বাংলা নয়, পাঞ্জাবেও ধাক্কা খেল কংগ্রেস। এবার একলা চলার বার্তা আম আদমি পার্টির। দলের তরফে ভগবন্ত মান স্পষ্ট করে দিয়েছেন পাঞ্জাবে একাই লড়বে আপ। কংগ্রেস সূত্রে খবর, দিল্লির 7টির মধ্যে 3টি এবং পাঞ্জাবের 13টির মধ্যে 5টি কংগ্রেসকে ছাড়তে চেয়েছিল আপ। বিনিময়ে হরিয়ানায় 10টির মধ্যে 3টি, গোয়ার 2টির মধ্যে 1টি এবং গুজরাটে 26টির মধ্যে 2টি আসন চেয়েছিল কেজরিওয়ালের দল। রাজি হয়নি কংগ্রেস। আম আদমি পার্টির মনেই ধাক্কা লাগায় भगवंत मानेर एक घोषणा। देश में पंजाब बनेगा हीरो। 2024 में लोकसभा चुनाव में आम आदमी पार्टी के पक्ष में 13-0 पंजाब में कांग्रेस से मरा। आज राज्य राहुल गांधी नेतृत्वे कांग्रेसের ভারত জোড়ো ন্যায় যাত্রা। অসম থেকে আজ কোচবিহারের বক্সিরহাট দিয়ে রাজ্যে ঢুকবে এই যাত্রা। যাত্রাকে স্বাগত জানাবেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই দাবি করেছেন কংগ্রেসের পক্ষ থেকে তাকে ন্যায় যাত্রা নিয়ে কিছুই জানানো হয়নি। কাজেই অসমে ন্যায় যাত্রায় তৃণমূলের পতাকা দেখা গেলেও এ রাজ্যে তাদের অংশ নিতে দেখা যাবে না বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। ন্যায় যাত্রায় অসমে কংগ্রেসের পাশে বামেদের দেখা গিয়েছিল, কিন্তু এই রাজ্যের সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র তিনি দাবি করেছেন তাদের ন্যায় যাত্রায় অংশ নিতে কংগ্রেসের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়নি। তাই এই রাজ্যে সিপিএম ওই যাত্রায় শেষ পর্যন্ত যোগ দেবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। না তো আমি তো শুনিনি এরকম, আমি বলতে পারবো না। আমি এখানে বাইরে আছি, এখান থেকে আবার বাইরে যাবো, তাই যাই হোক, কিন্তু আমি শুনিনি। মানে হ্যাঁ, মানে যে আমাদের আমন্ত্রণ করা হয়েছে, আমি কোনো আমন্ত্রণ পাইনি বা জানি না, এটাই বলছি। সেক্ষেত্রে করা হয়েছে, ইফ বাট সেসব হয় না। ফের রাজ্যে আসছেন অমিত শাহ। 28শে জানুয়ারি রাতেই কলকাতায় অমিত শাহ। 29শে জানুয়ারি মেচেদায় কর্মী সভায় যোগ দেবেন। 29শে জানুয়ারি সায়েন্স সিটিতেও বিজেপির কর্মী সভা রয়েছে। রাজ্য নেতাদের সঙ্গে সেখানেই বৈঠক করবেন। বৈঠক সেরে রাতেই ফিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কুড়িটা দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু তার টিকিটাও ছোঁয়া যায়নি। বলছি শাহজাহান শেখ, মানে সন্দেশখালীর বাঘের কথা। তাকে ঘিরতে আটঘাট বেঁধে নামলো ইডি। শাহজাহান জালে না এলেও সন্দেশখালীর দাপুটে তৃণমূল নেতার বাড়ি থেকে প্রচুর গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। শাহজাহানের বাড়িতে ঢোকার রাস্তা বন্ধ করে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিল করে দেওয়া হয়েছে তৃণমূল নেতার বাড়ির দরজা।
একদিকে 29শে জানুয়ারি সকাল 11টায় শাহজাহানকে ইডি দপ্তরে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে, আর একদিকে 20 দিন পেরিয়ে গেলেও তার টিকিটা ছোঁয়া যায়নি। সন্দেশখালীর বেতাজ বাদশার বাড়ির বাইরে ঝোলানো হয়েছে নোটিশ। আর মেডিকেলের সংরক্ষণ দুর্নীতিতে সিবিআই তদন্তে স্থগিতাদেশ জট, স্থগিতাদেশ মানতে নারাজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্য পুলিশে আস্থা নেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, আর সেই কথা খোলাখুলি জানিয়েই মেডিকেল কলেজে ভর্তিতে দুর্নীতি সংক্রান্ত মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ তিনি দিয়েছেন। ঘড়িতে গতকাল দুপুর 1:02 তার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তড়িঘড়ি ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। দুপুর 2:05 বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ দেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। বিচারপতিকে স্থগিতাদেশের কথা জানান আইনজীবীরা। বিচারপতি জানতে চান এই নির্দেশ কোথায় আছে। লাইভ স্ট্রিমিংও দেখতে চান বিচারপতি। লাইভ স্ট্রিমিং দেখাতে না পারায় সন্তুষ্ট হননি বিচারপতি। ডিভিশন বেঞ্চে কি হয়েছে স্পষ্ট নয় বলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্য আর্জি জানালেও সেটা কেউ আদালতে জানায়নি। এই মামলায় সিবিআই এফআইআর করবে বলেন বিচারপতি। নিয়োগ দুর্নীতির তদন্তে গঠিত সিট এফআইআর করবে, নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গল্পের মতোই এ যেন শেষ হইয়াও হইল না শেষ। আসলে স্থগিতাদেশ পেয়েও স্থগিতাদেশ পেল না রাজ্য, এবং ফের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো এই নতুন মামলা। একই সঙ্গে শেখ শাহজাহানের প্রসঙ্গ টেনে আরেকবার অস্বস্তিতে রাজ্য সরকারকে ফেললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা। শেখ শাহজাহানের বিরুদ্ধে দুর্নীতির কোনো তথ্য প্রমাণ নেই, ফলে ইডির নোটিশ মেনে সহযোগিতা করলে সব পক্ষের জন্য ভালো হবে, মত সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোর। এর আগে অভিযানে এসে ইডির আক্রান্ত হওয়ার পেছনে কোনো প্ররোচনা ছিল বলেই মনে করেন তৃণমূল বিধায়ক। ইডি আবার এসছে এবং আগামী দিনে একটা নোটিশ হয়েছে। আমার মনে হয় আগামী দিনে ইডির সঙ্গে সহযোগিতা করলে আমাদের ভালোই হবে, যেহেতু কোনো তথ্য প্রমাণ নেই শেখ শাহজাহানের বিরুদ্ধে, ফলে আগামী দিনে নিশ্চয়ই ইডির সঙ্গে সহযোগিতা করবে। আর এর আগের যেটা ঘটনা ঘটেছিল সেটা নিশ্চয়ই কোনো প্ররোচনা হয়েছিল, মানুষ প্ররোচিত হয়েছিল বলেই হয়তো সেই দিন ইডির সঙ্গে মারপিটটা হলো, ভাঙচুর হলো। আচ্ছা, লোকসভা ভোটের আগে কি কৌশলী চাল অর্জুন সিং এর? বীজপুরের প্রাক্তন সিপিএম বিধায়ক জগদীশ দাসের বাড়িতে পৌঁছে গেলেন অর্জুন সিং। দিন কয়েক আগেই প্রবীণদের নিয়ে গেট টুগেদার কর্মসূচি চালু করেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। বুধবার প্রাক্তন সিপিএম বিধায়ক জগদীশ দাসের বাড়িতে গেট টুগেদারের আয়োজন করেন অর্জুন। রাজনীতিতে সবসময় একটা সমীকরণ চলে, সেই সমীকরণটাকে ইউজ করতে হয়, যে করতে পারে সেটাই সফল হয়। রাজনীতি মানেই তো কৌশল। সবসময় প্রবীণরাকে সম্মান দিতে হয়, এটা আমাদের দিদি সবসময় বলেন। আমি শ্বশুরমশাইয়ের সাথেও পলিটিক্সটা করতাম, সিপিএমটা করতাম, কিন্তু আমি পরবর্তীকালে অর্জুনদার হাত ধরি দিয়ে আমি টিমসটা। সিপিএম তো আছেই, আমাদের সাথেই আছে। আছে কিরকম আছে? আমাদের সাথে আছে, আমাদের সঙ্গে আছে, সব সময় আছে। কিভাবে আছে? মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা আছে। সিপিএমে আছে না তৃণমূলে আছে কিছু আপনাদের সাথে? সব রকমভাবেই আছে, মানে টিএমসিতেও রয়েছে, ওদেরতেও রয়েছে সিপিএম। ওটা ফাটল বলা যেতে পারে, তা খানিকটা বলা যেতে পারে হয়তো। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র জুড়ে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। এক তৃণমূলের সঙ্গে আর এক তৃণমূলের লড়াই হচ্ছে, এমএলএর সঙ্গে এমপির লড়াই হচ্ছে। ফলে এই সমস্ত সব কিছুতে এরা সিপিআইএম খোঁজে। কার বাড়ি থেকে ডিনার করতে যাচ্ছে, লাঞ্চ করতে যাচ্ছে, সেখানে এরা সিপিআইএম খুঁজছে। সব কিছুর মধ্যে সিপিআইএম খোঁজার চেষ্টা করছে। আমি পরিষ্কার করে বলতে চাই, যার বাড়িতে উনি লাঞ্চ করতে গেছেন তার সাথে কোনোদিনও কোনো কালে সিপিআইএমের কোনো সম্পর্ক ছিল না। 60 থেকে 70 হাজার ছেলে মেয়ে শিক্ষক পদে চাকরি পেত। শিক্ষক পদে চাকরিতে বাধা দিচ্ছে বাম রাম। পূর্ব বর্ধমানে জেলা সফরে গিয়ে হুঙ্কার মমতার। কোর্টের কাছে শূন্য পদ পূরণের ব্যবস্থার আর্জি জানানো হয়েছে বলেই জানিয়েছেন মমতা। টিচারের পদ আমাদের রেডি আছে, কয়েক হাজার টিচার আমরা নেব, কিন্তু কোর্ট কেসে আটকে রেখে দিয়েছে এই সিপিএম বিজেপির কয়েকটা পান্ডা। সিপিএম, কংগ্রেস, বিজেপি, রাম বাম সব। তাই ইয়াং ছেলেদের চাকরি বাকরি আটকে রেখে দিয়েছে। তা না হলে প্রায় 60-70 হাজার ছেলে মেয়েরা শুধু স্কুলে চাকরি পেতে, মনে রাখবেন। রেডি করে বসে আছি, আওয়াজ তুলুন। আমরা চাই যদি কোথাও অন্যায় হয়ে থাকে কোর্ট রেকটিফাই করুক, আমার কোনো নেই, কিন্তু নতুন ছেলে মেয়েরা যাতে সুযোগ পায় তাদের সুযোগ দেওয়ার জন্য অবিলম্বে যে ভ্যাকেন্সিগুলো আছে
হবে। তার কারণ আমি চাই ভ্যাকেন্সিগুলো ফিল আপ হলে হাজার হাজার ছেলে মেয়ে টিচারিতেও চাকরি পাবে। কখনো কখনো গভর্নমেন্টের হাত বেঁধে রেখে দেওয়া হয়, কেউ কেউ ভোটে যেতে না, কোর্টে চলে যায়। কোর্টের প্রতি আমার সম্মান আছে। আমি কোনো জাস্টিস সম্বন্ধে বলতে চাই না, বলা যায় না। জাজমেন্ট সম্বন্ধে ক্রিটিসাইজ করা যায়, এটা নিয়মে আছে। আমি নিজেও লয়ার, আমি জানি কি করে কি করতে হয় না করতে হয়। আমি আবেদন করব মাননীয় মহামান্য আদালতের কাছে, প্লিজ নতুন ভ্যাকেন্সিগুলো ফিল আপ করার ব্যবস্থা করে দিন, যাতে হাজার হাজার ছেলে মেয়ে চাকরির সুযোগ পায়। আমরা চাই তাদের চাকরি রেডি আছে, কিন্তু চাকরিটা করতে। আর এদিকে বর্ধমান থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে মুখ্যমন্ত্রীর গাড়ি, মাথায় সামান্য চোট লাগে তার। বিকেলে রাজভবন থেকে বেরোনোর সময় এই প্রসঙ্গে মুখ খোলেন মমতা, বলেন প্রায় 200 কিলোমিটার বেগে গাড়ি চলে এসেছিল, গাড়ি চালক ব্রেক না কষলে মরেই যেতাম, সংঘর্ষ হলে গাড়ি চুরমার হয়ে যেতে পারত। ষড়যন্ত্র কিনা পুলিশ মন্তব্য করুক, পুলিশ তদন্ত করুক, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কনভয়ের মধ্যে কিভাবে এলো দ্রুতগতির গাড়ি? মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবন থেকে বেরিয়ে ঠিক কি বলেছেন, কি অভিযোগ করেছেন শুনবো। তার পাল্টা বিজেপি নেতা দিলীপ ঘোষের বক্তব্য শুনবো। আমি জানি না, একটা কোনো গাড়ি আমরা দেখতে পাইনি, গাড়িটা কি আমরা বেরোচ্ছিলাম, ধরো আমরা একটা গলি দিয়ে বেরোচ্ছি তো, আর ওই গাড়িটা প্রায় 200 স্পিডে যাচ্ছিল। যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় ড্যাশই করে দিত এবং গাড়ি মানে পুরো মরেই যেতাম ওখানে আমার যে ড্রাইভার ছিল পুলিশের, ও সঙ্গে সঙ্গে ব্রেকটা কষে এবং বুদ্ধিমানের কাজ করে ব্রেকটা কষেছে। ব্রেকটা যখন কষেছে আমার পুরো ড্যাশবোর্ডটা এসে মাথায় লেগেছে, আর তখন একটা কনকাশন হয়েছে এবং কিছুটা রক্তও পড়েছে এবং কিছু ফুলেও আছে। এখন যেমন সারা মাথাটায় পেন হচ্ছে, তাই নিয়ে আমি কাজ করে গেলাম। কাজটা যদি বন্ধ থাকতো তাহলে ওই ড্যাশবোর্ডটা কাজ শুদ্ধ পুরো আমার সারা শরীরে যুক্ত হয়ে যেত এবং গাড়িটা কিন্তু চুরমার হয়ে যেত। ওই ব্রেকটা কষেছিল বলে কোনো রকম 1 সেকেন্ডের জন্য হয়তো বলতে পারো মানুষের আশীর্বাদেই বেঁচেছি। অনেকে অনেক সময় মিসইউজও করে কারো কারো গাড়ি বলে। এগুলো তোমরা তো দেখেছো, বিএসএফের ড্রেস পরে আমার বাড়ি চলে গেছিলো। আমার মনে হয় এটা পুলিশ ইনভেস্টিগেশন করুক, মানে ল উইল টেক ইটস ওন কোর্স। মমতা ব্যানার্জি দেশে রাজ্যের পুলিশ মন্ত্রী, তার কি অধিকার আছে বলার যে গাড়ি ঢুকে গেল? পুলিশ কি এত অকম্মা হয়ে গেছে মুখ্যমন্ত্রীকে প্রোটেকশন দিতে পারছে না তার গাড়িকে? নাকি টিআরপি ডাউন হয়ে গেছে, উঁচু করার চেষ্টা হচ্ছে? যাই হোক, ভগবানের ইচ্ছা, ওনাকে আঘাত লাগেনি, সুস্থ থাকুন, কিন্তু এত নিচের রাজনীতি উনি করবেন না, এটা ছোটদের জন্য ছেড়ে দিন। উনি পুলিশ মন্ত্রী, তাকে কে কনভয়, কে নিরাপত্তা দেবে? বাংলার সুরক্ষার ব্যবস্থা দেখে নিন, তাহলে আমাদের কি হবে? অসমে ভারত জোড়ো ন্যায়যাত্রার সময় রাহুল গান্ধী নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হস্তক্ষেপ চাইলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। অসমের মুখ্যমন্ত্রী এবং সেখানকার ডিজি যাতে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে না দেন তা নিশ্চিত করতে শাহকে চিঠি খাড়গের। ন্যায়যাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের বিষয়ে অমিত শাহকে চিঠি দেন নালিশ কংগ্রেস সভাপতি। রাম মন্দির নিয়ে উন্মাদনার মধ্যে এবার পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে গেরুয়া বাহিনীর তাণ্ডবের অভিযোগ। গেরুয়া উত্তরীয়ধারী জনা 20 থেকে 25 দুষ্কৃতী ক্যাম্পাসে ঢুকে মারধর চালায় এবং বাবরি মসজিদ ধ্বংসের নিন্দা করে পোস্টার ছিঁড়তে থাকে বলে পড়ুয়াদের সংগঠন একটি বিবৃতিতে জানিয়েছে। তাদের অভিযোগ 4 জন ছাত্রছাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে হয়, কিন্তু পুরো তাণ্ডব পর্বে এফটিটিআইআই এর নিরাপত্তা রক্ষী থেকে খবর পেয়ে আসা পুলিশ পুরোপুরি নিষ্ক্রিয় ছিল বলে পড়ুয়াদের সংগঠনের তরফে অভিযোগ করা হয়েছে। আর এদিকে রাশিয়ার সীমান্তে ভেঙে পড়ল ইউক্রেনের বন্দি বোঝাই বিমান। রাশিয়ার বেলগরোদ অঞ্চলে ইউক্রেন বন্দীদের নিয়ে ভেঙে পড়ে বিমান। বিমানে ছিল রুশ সেনার হাতে বন্দী ইউক্রেন সেনার 65 জন সদস্য, এছাড়াও ছিল কয়েকজন ক্রিউ এবং যুদ্ধবন্দীদের পাহারায় 3 জন রুশ সেনা। সুপার কাপ ফাইনালে উঠে ফের ট্রফির সুযোগ ইস্ট বেঙ্গলের সামনে। জামশেদপুর এফসিকে 2-0 ব্যবধানে হারিয়ে ফাইনালে লাল হলুদ। গোল করেন হিজাজি মাহের এবং সিভেরিও টোরো। ক্যাপ্টেন ক্লেটন পেনাল্টি মিস না করলে ব্যবধান বাড়ত। মুম্বাই বনাম ওড়িশার মধ্যে বিজয়ী দলের বিরুদ্ধে ফাইনাল খেলবে ইস্ট বেঙ্গল। 12 বছর পর ফের লাল হলুদের সামনে সর্বভারতীয় ট্রফি জয়ের হাতছানি।